হেডফোন পড়তে ভুলবেন না কিন্তু। এবার তোর কি হবে সতী বোস? কি আবার হবে? বাড়ি চলে যাবো একটু পরে। তুই জুমের বাড়ি যাবি? সেটা তুমি যাবে চিত্ত। চিত্ত অর্থাৎ প্রশ্নকর্তা লোকটা মুখের গামছাটা সরিয়ে চিৎকার করে উঠল। না, আজ তুই জুমের বাড়ি যাবি সতী বোস। আমি তোকে সেখানে পাঠাবো। তোর মনে নেই তুই আমার সঙ্গে কি করেছিলি? আমার সঙ্গে চিত্তর চোখে চোখ রেখে সতীরানী বললেন, কি করেছিলাম? তোমাকে শাস্তি দিয়েছিলাম শয়তান। আমার খনির মধ্যে আমারই 2 মেয়ে লেবারের সঙ্গে তোমরা কয়েকজন অসভ্যতা করবার চেষ্টা করছিলে, আর আমি তোমাকে শাস্তি দিয়েছি। খনির মালিক হিসেবে সেটা আমার কর্তব্য ছিল চিত্ত। না, পারিস না। সবার সামনে আমাকে মারতে পারিস না তুই। আমার মুখে লাত মেরে কয়লার গাদার উপর থেকে নিচে ফেলে দিয়েছিলি তুই। সেটা তুই করতে পারিস না। তার ফল আজ তোকে ভোগ করতেই হবে সাল। তুই মরবি আজ। তোকে মেরে সেদিনের অপমানের বদলা নেব আমি। যা, ধর শালিকে। চিত্তর হুকুমে টাঙি হাতে দুজন সতীরানীর দিকে ছুটে এল, কিন্তু সতীরানীকে ছুটেই পারল না। পকেট থেকে হাত বার করে সতীরানী শুধু এক পাক ঘুরে গেলেন। পর মুহূর্তে দেখা গেল চোয়ালে প্রচণ্ড লাথি খেয়ে লোক দুটো রাস্তার উপরে ঠিকরে পড়েছে। এবার হেঁড়ে করে সবাই মিলে এগোতে যেতেই থমকে গেল। সতীরানীর হাতে চকচক করছে একটা রিভলভার, এমনকি শুক্লালের হাতেও একটা পিস্তল। এটার কথা জানতে না, তাই না চিত্ত? গত বছর এটার আমদানি হয়েছে, আর আমার টিপটাও মন্দ নয়। যে এক পা এগোবে তার খুলিটা জাস্ট উড়িয়ে দেব। এই সময় আকাশ বাতাস কাঁপিয়ে করে একটা অদ্ভুত শব্দ হলো, ইংরেজিতে যাকে বলে হাউলিং, অর্থাৎ নেকড়ের দল কাছাকাছি আছে। শব্দটা হতেই এক মুহূর্তের জন্য অন্য মনস্ক হয়ে পড়েছিল শুক্লাল। সেই সুযোগের সদ্ব্যবহার করলো চিত্তর এক চালা। হাতে লাঠিটা চালালো শুক্লালের মাথা লক্ষ্য করে। শুক্লাল এবার আর এড়াতে পারল না। আঘাতটা লাগলো তার মাথার সামনের দিকে। যন্ত্রণায় মুখ বিকৃত করে এক হাতে ক্ষতস্থান চেপে ধরল সে, কিন্তু অন্য হাতে পিস্তল ধরে দুষ্কৃতীদের দিকে তাক করে থাকে। যদিও রক্তে তার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। সতীরানী একবার তাকালেন সেদিকে। সঙ্গে সঙ্গে চিত্তর এক সঙ্গী তার উপর লাঠি হাতে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু আবারও আঘাত এড়িয়ে সতীরানী তার চোয়ালে মারলেন টেনে এক ঘুষি। লোকটা ছিটকে পড়ল কয়েক হাত দূরে। কাপুরুষ, নিজের আসার দম নেই, খালি লোক ফোটাচ্ছে। সাহস থেকে তুই নিজে এসে আমার মোকাবিলা কর চিত্ত। শালির গাড়িটাকে ভেঙে দে। নেকড়েরা এসে গেছে, বাকি কাজটা ওরাই করবে। চল চল, না চলে যায়। যে একটা এগোবে আমি কিন্তু তাকে শেষ করে দেব। শুনিস না ওর কথা? ভাঙ গাড়িটাকে, ভাঙ। চিত্তর নির্দেশে তার সঙ্গীরা পাথর তুলে নিতেই ঘটে গেল এক হাড় হিম করা ভয়াবহ ঘটনা। একটা রক্ত জল করা ভয়ঙ্কর গর্জন। তারপরেই চিত্ত আর দলবলের চোখ পড়ল তাদের ডান দিকে। সেদিকে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়েই জমিটা উপর দিকে উঠে গেছে, আর সেই উঁচু জায়গাটা থেকে ধীরে ধীরে নেমে আসছে একটা বিশালাকায় চতুষ্পদ সাপ। সবুজ চোখ দুটো ঢিকি ঢিকি জ্বলছে, যেন নরকের আগুন। সতীরানীও দেখেছেন তাকে। এই এলাকায় একটা বিশাল বড় নেকড়েকে দেখা যাচ্ছে, সেটা তিনি আজ সারাদিনে অনেকের মুখ থেকেই একাধিকবার শুনেছেন, কিন্তু এখন তাকে চাক্ষুষ করে তার সারা শরীর হিম হয়ে গেছে বিস্ময় আতঙ্কে। এত বড় নেকড়ে হয়? এ তো মোটামুটি একটা বাঘের মতো লম্বা, তেমনই উঁচু তার চেহারা। তাতে বোঝাই যাচ্ছে ঘাড়ের উপর লাফিয়ে পড়লে 2-1টা হাড় মুহূর্তের মধ্যে ভেঙে গুড়িয়ে যাবে। চিত্ত আর তার দলবল নেকড়েটাকে দেখেই তটস্থ হয়ে গেল। এখানে নেকড়ে আছে তারা জানত, কিন্তু এত বড় নেকড়ের কথা তারা কল্পনাও করতে পারেনি। সুতরাং যে নেকড়ের পালের হাতে সতীরানী আর শুক্লালকে তারা ছেড়ে যাওয়ার ফন্দি আঁটছিল, এখন তাদেরই একজনকে দেখে তাদের বুদ্ধিশুদ্ধি গুলিয়ে যাওয়ার জোগাড় হলো। নেকড়েটা উঁচু জায়গাটা থেকে নিচে রাস্তায় নেমে এসে ধীরে ধীরে
চিত্তর দিকে এগিয়ে আসতে লাগলো। চিত্ত এক পা করে পিছিয়ে যেতে লাগলো। তারপর চিত্তর কয়েকজন সঙ্গী ভয়ের চোটে চিৎকার করে পিছন ফিরে দৌড়ে পালাতে গেল, কিন্তু বিধি বাম। সেদিক আগলে দাঁড়িয়ে আছে নেকড়ের পাল। আকারে খুব একটা বড় না হলেও হিংস্রতায় তারাও কম যায় না। তা তাদের ভয়াল দৃষ্টি আর করাল দ্রংসটা দেখে আন্দাজ করা যায়। বড় নেকড়েটা সেদিকে একবার মুখ ঘুরিয়ে একটা চাপা গর্জন করি, যেন হুকুম করি, আর সঙ্গে সঙ্গে নেকড়ের পাল এক যোগে ঝাঁপিয়ে পড়ল চিত্তর সঙ্গীদের ওপর। এবার বড় নেকড়েটা এক পা করে চিত্তর দিকে এগিয়ে আসতে লাগলো। চিত্ত অসহায়ভাবে পিছোতে ক্রমশ রাস্তার এক ধারে পৌঁছে গেছে। নেকড়েটা একবার তার উপর লাফ দিল বলে বুক ফাটা আর্তনাদ করে উঠল চিত্ত। সেই সঙ্গেই তার গলা ছিঁড়ে বেরিয়ে এলো তীব্র আকুতি। না না, চুপ, চলে যা। সতী আমাকে বাঁচা। গুলি করোকে, গুলি করে শেষ করে দে। আমি তোর সব কথা শুনবো। তুই যা বলবি তাই করবো। চিরকাল তোর কেনা গোলাম হয়ে থাকবো। শুধু আমাকে বাঁচা। সতীরানী এতক্ষণ গাড়ির গা ঘেঁষে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। বাহ্যজ্ঞান প্রায় হারিয়েই ফেলেছেন। চিত্তর চিৎকারে যেন হুঁশ ফিরল তার। তারপর চিত্তর দিকে আগোয়ান বড় নেকড়েটার দিকে রিভলভার তাক করে খুব সন্তর্পণে সামনের দিকে এগোতে লাগলেন সতীরানী। চিত্ত আর নেকড়ের মধ্যে ব্যবধান আর মাত্র হাত 10। পিছোতে একটা পাথরে পা বেঁধে চিত্ত পড়ে গেল। তারপরেই সে পাথরটা তুলে নিয়ে নেকড়েটার দিকে ছুঁড়ে মারল, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হলো। নেকড়েটা চকিতে তার মাথাটা ডান দিকে ঘুরিয়ে আঘাতটা এড়িয়ে গেল, আর তারপরেই থেমে গেলেন সতীরানী। নেকড়েটার সঙ্গে তার চোখাচোখি হলো। কি ভয়ঙ্কর দৃষ্টি! সবুজ চোখ দুটোতে যেন আগুন জ্বলছে। হাঁ করা মুখটার ভেতরে ঝকঝকে সোনার চুড়ির ফলার মতো সারি সারি ছুঁচলো দাঁত। লাল জিভটা নেকড়ের লালসায় লকলক করছে। সতীরানীর বুকের রক্ত যেন জমাট বেঁধে গেল। নিজের অজান্তেই তার হাতের রিভলভারটা নিচে নেমে গেল। ধীরে ধীরে তিনি রাস্তার উপরে বসে পড়লেন। এই সুযোগে চিত্ত হামাগুড়ি দিয়ে পালাতে গেল, কিন্তু নেকড়েটা আবারও তার দিকে ফিরেছে। চিত্ত হাতের কাছে নুড়ি পাথর যা পেল তাই ছুঁড়ে মারতে লাগলো নেকড়েটাকে। এগোবি না বলছি। আমাকে ছেড়ে দে। সতী মার এটাকে, মেরে ফেল, মেরে। কিন্তু তার কথা আর শেষ হলো না। নেকড়েটা নিমেষের মধ্যে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আতঙ্কে অবর্ণীয় যন্ত্রণায় বুক ফাটা চিৎকার করে উঠল চিত্ত। পর মুহূর্তেই তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল। নেকড়েটা তার টুটি কামড়ে ধরেছে। হাত পা ছুঁড়ে ছটপট করতে লাগলো চিত্ত, কিন্তু মাত্র কয়েক সেকেন্ড, তারপরেই সে স্থির হয়ে গেল। ওদিকে চিত্তর সঙ্গীদের অবস্থাও করুণ। নেকড়ের পাল তাদের অনেককেই ছিন্ন ভিন্ন করে দিয়েছে। 2-1 অসীম ভাগ্যবান সাংঘাতিক রকম আহত অবস্থায় কোনো মতে প্রাণ নিয়ে পালাতে পেরেছেন। গাড়ির বনেটের সামনে কপাল চেপে ধরে শুক্লাল আতঙ্কিত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। কিন্তু রাস্তার উপর বসে থাকা সতীরানীর চিত্তর সঙ্গীদের পরিণতির দিকে কোনো নজর নেই। তিনি এক দৃষ্টিতে শুধু দেখে যাচ্ছেন চিত্তকে মেরে ফেলা বড় নেকড়েটাকে। ওটা যেন চিত্তর ওপর ঝাঁপিয়ে পড়েছিল, চিত্তর টুটি কামড়ে ধরেছিল। সেই সময় চিত্তর মুখভঙ্গিটা এক ঝলকের জন্য হলেও চোখে পড়েছিল সতীরানীর। স্যার অথার কোনান ডয়েলের লেখা বিখ্যাত উপন্যাস হাউন্ড অফ বাস্কারভিলস আজ অবধি বহুবার পড়েছেন তিনি। প্রতিবারই কল্পনা করার চেষ্টা করেছেন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে রক্তলোলুপ হাউন্ডের কবলে পড়ে অত্যাচারী হিউগো বাস্কারভিলের মুখটা ঠিক কেমন হয়েছিল। কোনোবারেই
সফল হননি। আজ চিত্তর ঠিকরে বেরিয়ে আসা আতঙ্কিত চোখ দুটো দেখে তিনি যেন গল্পের ইউকো বাস্কারভিলের মৃত্যুর মুহূর্তটাই যেন প্রত্যক্ষ করলেন। নেকড়েটা চিত্তর নিথর শরীরটাকে ফালা ফালা করে ফেলেছে। এখন সেটা চিত্তর পেট চিরে নাড়ি ভুড়ি খাচ্ছে। তার থেকে সামান্য দূরে রাস্তায় বসে সতীরানী স্থির হয়ে দেখে যাচ্ছে। এবার সেটা মুখ তুলে তাকালো। তারপর চিত্তর ছিন্ন ভিন্ন প্রাণহীন শরীরটাকে ছেড়ে এগিয়ে এলো সতীরানীর একদম কাছে। চোখের ঠিক সামনে ছুরির মতো ধারালো রক্তাক্ত করাল দংশটা দেখে সতীরানী যেন অনুভূতি শূন্য হয়ে গেলেন। নেকড়েটার দাঁত, মুখ, জিভ থেকে রক্ত গড়িয়ে রাস্তা ভিজিয়ে দিচ্ছে। বিশাল রকম শরীরটা থেকে থেকে ফুলে ফুলে যাচ্ছে। দু চোখ যেন জ্বলন্ত দৃষ্টি। সে দৃষ্টিতে কি কোনো সম্মোহীন শক্তি আছে কে জানে। সতীরানী পারলেন না চোখ সরাতে। রাস্তার উপর স্থির হয়ে বসে মোহগ্রস্তের মতো বিস্ফোরিত দৃষ্টিতে একভাবে তাকিয়ে রইলেন তার ঠিক সামনে দাঁড়িয়ে থাকা সেই সাক্ষাৎ নরক থেকে আসা মৃত্যুদূত বিশাল আকার নেকড়েটার দিকে। কতক্ষণ এভাবে তাকিয়ে থাকলেন তা তার জানা নেই। হয়তো কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কিন্তু মনে হলো যেন অনন্তকাল। নেকড়েটা এবার পেছন ফিরল। ধীরে ধীরে সেটা জঙ্গলের দিকে এগোতে লাগলো। এবার একটা চাপা গর্জন করলো, বোধহয় সঙ্গীদের উদ্দেশ্যে। কারণ তারপরেই অন্য নেকড়েগুলোও তাকে অনুসরণ করে একে একে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। শুক্লালের গোঙানি কানে আসতেই হুঁশ ফিরল সতীরানীর। শুক্লাল গাড়ির বনেটের উপরে এলিয়ে পড়েছে। দৌড়ে এগিয়ে গিয়ে রাস্তা আটকানো পাথরগুলো তুলে সরিয়ে দিলেন সতীরানী। গাছের ডালটাও সরিয়ে দিলেন। এই সব করতে করতেই তার চোখে পড়ল চিত্তর সঙ্গীদের দূর অবস্থা। জনা পাঁচেক ছিন্ন ভিন্ন মৃত্যু, আরও দুজন রীতিমতো জখম, রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। দুজন বোধহয় পালিয়েছে। সতীরানী আর দেরি করলেন না। আহত শুক্লালকে গাড়িতে তুলে গাড়ি চালিয়ে দিলেন। তার আগে গাড়ির লাল কাপড় আর নিজের স্কার্ফটা দিয়ে ক্ষতস্থানের ওপর ব্যান্ডেজ বেঁধে দিলেন। দিনের বেলা আসার সময় সতীরানী লক্ষ্য করছিলেন জঙ্গলের আগেই একটা স্বাস্থ্যকেন্দ্র আছে। শুক্লালকে নিয়ে সেখানেই পৌঁছলেন তিনি। ভাগ্যক্রমে একজন ডাক্তারকে পাওয়া গেল। দুজন নার্সকে সঙ্গে করে নিয়ে তিনি শুক্লালের চিকিৎসায় ব্যস্ত হয়ে পড়লেন। সতীরানী উদ্বিগ্ন মুখে বাইরের বারান্দার সিঁড়িতে অপেক্ষা করতে লাগলেন। এক অসহ্য ক্লান্তিতে তার সারা শরীর যেন ভেঙে পড়েছে। ঘন্টা দুয়েক পরে শুক্লাল অনেকটাই সুস্থ হলো, কিন্তু সতীরানী তখনও বেরোলেন না। রাতটা স্বাস্থ্যকেন্দ্রেই কাটিয়ে দিলেন দুজনে। পরদিন সকাল 7:30 নাগাদ মাথায় ব্যান্ডেজ বাঁধা শুক্লালকে নিয়ে গাড়িতে উঠলেন সতীরানী, কিন্তু মেদিনীপুরের দিকে নয়। যে দিক থেকে এসেছিলেন সেই আচার্যবাবুর দিকেই গাড়ি চালিয়ে দিলেন তিনি। আবার এদিকে যাচ্ছেন কেন দিদি? কিছু কি মনে পড়ে গেল না কিছু ভুলে গেছেন? একটা প্রশ্নের উত্তর খুঁজছি শুক্লাল, সেটা না পাওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। গাড়ি চালাতে চালাতে বললেন সতীরানী। শুক্লাল অবাক। জঙ্গলটা পেরিয়ে গেলেন সতীরানী। রাতে সরিয়ে দেওয়া পাথর আর গাছের ডালটা রাস্তার পাশে পড়ে আছে। মৃত লোকগুলোও পড়ে আছে। তাদের ঘিরে বেশ কিছু লোকের জটলা। তাদের অগ্রাহ্য করে পাশ কাটিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন সতীরানী। ঝড়ের গতিতে পৌঁছে গেলেন বাজার এলাকাটায়। ঘড়িতে তখন প্রায় 7:45। বাজারে ভালোই ব্যস্ততা। সতীরানী গাড়িটাকে একপাশে পার্ক করে নেমে পড়লেন। কাউকে যেন খুঁজছেন তিনি। এদিক ওদিক দেখতে দেখতে শেষ পর্যন্ত খুঁজে পেলেন একটা গাছের নিচে মুখ নিচু করে ঝিম মেরে বসে আছে। সতীরানী তার সামনে গিয়ে দাঁড়ালেন। সামনে কেউ এসে দাঁড়িয়েছে বুঝে সেও মুখ তুলে তাকালো।
সতীরানী জিজ্ঞেস করলেন, কেন এটা করলে? কি দরকার ছিল এসব করবার? আপনি? হ্যাঁ, আমি। হারানের সামনে বসে পড়ে সতীরানী ব্যাকুল স্বরে আবার বলে উঠলেন, কেন এত বড় ঝুঁকি নিলে? ওদের সঙ্গে অস্ত্র ছিল, তোমার ক্ষতি হতে পারতো, মরে যেতে পারতে তুমি। হারান ফ্যাস ফ্যাসে গলায় বলে উঠল, তাতে কি ক্ষতি হতো দিদিমণি? আমার বেঁচে থাকা না থাকাতে কার কি যায় আসে? আমি তো যেতেই চাই, কিন্তু পারি না, কিছুতেই পারি না। আত্মহত্যা সেটা যে করব, সেটা তো মহা পাপ। আর আপনি আপনি ভালো মানুষ দিদিমণি, খুব ভালো মানুষ আপনি। কাল আপনি আমার জন্য যা করেছেন, আজ অবধি আর কেউ করেনি। ওই আমার বউটাই যা একটু আধটু দপ্তরাপ্তি করতো, সে যাওয়ার পর থেকে তো শুধুই লাথি আর ঝেঁটা। আপনি আমাকে কাল যা যত্ন করলেন, তারপর আপনার কোনো ক্ষতি কিভাবে হতে দিতে পারি আমি? কেন এমন হয় তোমার? কি করে হলো এসব? আর জানি না, আমি কিছুই জানি না। ছোটবেলায় তো ঠিকই ছিলাম, কিন্তু একটু বড় হওয়ার পর থেকেই আকাশে থালার মতো চাঁদ উঠলেই যেন একটা তেষ্টা পায়, ভীষণ তেষ্টা পায়। জলে তো সে তেষ্টা মেটে না। তাই তাই রক্ত চাই, রক্ত। লুকিয়ে লুকিয়ে গাঁয়ের লোকেদের হাঁস মুরগি চুরি করে খেতাম, কেউ গুনাক করে টেরও পায়নি। ভাবতো শেয়াল টেয়ালে মেরেছে। এভাবেই চলছিল। বিয়েও করলাম, বউটা আমার ভালোই ছিল জানেন, সেও কিছু জানতো না। কিন্তু একবার একবার অমন চুরি করবার সময় একজন আমাকে দেখে ফেলল, তবে ধরতে পারেনি। বউকে নিয়ে পালিয়ে এলাম এখানে, কিন্তু তারপর একদিন বউয়ের কাছেই ধরা পড়ে গেলাম। রাতের শিকার সেরে ফিরে সকালবেলা ঘুমিয়ে আছি, আমার কাপড়ে রক্ত দেখে ফেললো। বাধ্য হয়ে ওকে সব বললাম, বারবার বললাম, ওই একটা রাত ছাড়া আমি পুরো স্বাভাবিক। কিন্তু ও শুনলো না, ভয়ে ঘেন্নায় গলায় দড়ি দিল। সতীরানী চুপ করে রইলেন, কি বলবেন বুঝতে পারছেন না। লোকটা মুখ নিচু করে ডুকরে কাঁদছে। তারপর এক সময় কোনো মতে কান্না থামিয়ে মুখ তুলে বলল, অভিশপ্ত জীবন আমার, কিন্তু কালকের পর মনে হচ্ছে এ জীবনেরও একটা মানে আছে। উপরওয়ালা বোধহয় কালকে রাতটার জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছেন, বুঝলেন? তোমাকে ধন্যবাদ জানাবার মতো কোনো ভাষা নেই আমার কাছে। পার্স থেকে দুটো 100 টাকার নোট হারানের হাতে গুঁজে নিয়ে তার মাথার এলোমেলো নোংরা চুলে হাত বুলিয়ে দিয়ে সতীরানী গাঢ় স্বরে বললেন, ভালো থেকো। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যেন সুস্থ হয়ে যাও, এ অভিশাপ থেকে যেন তোমার মুক্তি ঘটে। আর কথা বাড়ালেন না সতীরানী। গাড়িতে উঠে মেদিনীপুরের দিকে রওনা দিলেন। তার মানে ওই হারানি? গল্প শেষ হতেই মালা লাফিয়ে উঠল। অনিতা হাঁ করে তাকিয়ে আছে মায়ের মুখের দিকে। হ্যাঁ, কিন্তু তুমি বুঝলে কি করে? মনে আছে আমি বলেছিলাম হারানের বাঁ কানটা ছিল না, মানে ঠিক মতো গজায়নি। হ্যাঁ, ওই বড় নেকড়েটারও বাঁ কানটা ছিল না, একটু শুধু উঁচু হয়েছিল জায়গাটা। প্রথমে চোখে পড়েনি কারণ ওটা আমার দিকে ডান পাশ ফিরেছিল। পরে চিত্তর ছোড়া পাথরটা এড়াতে গিয়ে ওটা যখন আমার দিকে মুখ ফেরালো, তখনই আমি লক্ষ্য করলাম ব্যাপারটা। তখনই একটা সম্ভাবনার কথা মনে হয়েছিল। তাই সকাল হতেই আবার হারানের কাছে ছুটে গিয়েছিলাম। তারপর আমাদের মধ্যে কি কথা হয়েছিল তা তো বললামই। কিন্তু ওই যে সত্যি কথাই বলছিল, তার কি প্রমাণ? মানে ব্যাপারটা তো কাকতালীয় হতে পারে। হয়তো কোনো কারণে হারানোর মতো নেকড়েটারও বাখানটা ছিল না, হয়তো কোনোভাবে কেটে যায় বা ছিঁড়ে গেছিল। হারান সেটা জানতো আর তাই তোমাকে বলেছে, সেই ওই নেকড়েটা। তুমি বিশ্বাস নাই করতে পারো মীরা, কিন্তু আমার না করে উপায় নেই। আমি যে হারানের চোখ দেখেছিলাম, এক অদ্ভুত অভিশাপ বয়ে বেড়ানো, জীবনযুদ্ধে এক হেরে যাওয়া মানুষের দৃষ্টি। সে দৃষ্টি আমাকে বলে দিয়েছিল ও মিথ্যে বলছে না। আরও একটা কথা, নেকড়েগুলো শুধু চিত্ত আর দলবলকেই আক্রমণ করলো, আমাদের দিকে ফিরেও দেখলো না। কেন? ট্রেন নেকড়ে নাকি? ওদের কি কেউ বলে রেখেছিল চিত্ত আর দলবলই তাদের টার্গেট, আমরা নই?
ওই বড়টা অবশ্য আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, কিন্তু এগোয়নি আমার দিকে। সে হয়তো ওর খিদে মিটে গেছিল। জন্তু জানোয়াররা তো পেট ভর্তি থাকলে আবার শিকার করে না। কে জানে। সেদিন হারানের সঙ্গে দেখা করে প্রায় বেলা 12টা নাগাদ চ্যাটার্জি বাড়িতে ফিরেছিলাম। দিদি তো টেনশনে পাগল হয়ে যাচ্ছিল, অনাদি কাকাও চিন্তায় ঘর বার করছিল আমাদের ফিরতে দেরি হচ্ছে দেখে। আচার্যবাবুকে ফোন করে জেনেছিলেন যে আমরা অনেক আগেই বেরিয়ে গেছি, অথচ ফিরিনি। টেনশন তো হবেই। শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছতে সবাই নিশ্চিত। তবে তারপর আমাদের মুখ থেকে সব শুনে দুজনের মুখের যা অবস্থা হলো তা আর কহবত নয়। এত বড় হাঁ করলো দুজনেই যে আস্ত পাঁঠা অনাহাসেই ঢুকে দেওয়ার মতো। ওই এসব সত্যি? অনিতা ভয় সিটিয়ে গেছে, কথা বলবার অবস্থায় নেই। সতীরানী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, শুক্লাল সাক্ষী আছে। তাছাড়া বরুণদা কলকাতা থেকে ফিরে আসবার পরে ওখানকার থানায় আমরা রিপোর্ট লিখে এসেছিলাম যে সে রাতে একদল ডাকাত আমাদের রাস্তায় অ্যাটাক করেছিল, কিন্তু নেকড়েরা এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়াতে আমরা গাড়ি নিয়ে পালিয়ে যাই। পুলিশ বিশ্বাস করেছিল? অবিশ্বাস করার মতো কোনো কারণ ছিল না। লোকগুলোর শরীরে যেসব আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল, সেগুলো যেসব বন্যজন্তুর নখদাঁতের দাগ, সেটা পুলিশ বুঝে গিয়েছিল। আর আমার আর শুক্রালের রিভলভার পিস্তল তো লাইসেন্সড। তাছাড়া আমরা একটা গুলিও খরচ করিনি। এসবের ওপর চ্যাটার্জি বাড়ির ইনফ্লুয়েন্সও খুব কাজে দিয়েছিল। আর অনু, হারানের মুখ কিন্তু ছুচলো ছিল না। ওর দাঁতগুলো খুব তীক্ষ্ণ হওয়ার বদলে এবড়ো খেবড়ো ভাঙা ভাঙা মতো ছিল। তাই বলছি, ওই পালেদের ভাড়াটের ভাগ্নে না ভাইপোকে ওয়ারুল ভাবাটা এবার ছাড়। গত পূর্ণিমায় তুই যখন ওকে দেখে পালালি, তার ঠিক পরেই আমার সঙ্গে ওর দেখা হয়েছিল। কথা বলতে বলতে আমরা একসঙ্গে 1/2 মাইল মতো হেঁটেছি। বাস্তবে যদি কেউ ওয়ারুল হয়ও, তাকে তুই মানুষ অবস্থায় দেখে ওয়ারুল বলে ভাবতেও পারবি না। হারানের কি হলো তারপর? আরো কোনো খবর আছে? না। মাথার উপর ঘুরন্ত সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে সতীরানী বলে উঠলেন, আর কোনোদিনও ওর আর কোনো খবর পায়নি। ও মনে হয় ওখান থেকে চলে গেছিল। কোথায় গেছিল তা কেউ জানে না। আর ওই বড় নেকড়েটাকেও ওখানে আর কখনো কেউ দেখেনি। দুজনেই যেন হাওয়ায় মিলিয়ে গেছিল। তবে এটুকু আমি আশা করি, সে বা তারা যেখানেই থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক। শুনছিলেন মৃত্যু যখন সহায় বাই সৃজিত মিত্র। সতীরানীর কণ্ঠে সোমা কুমার, মালার কণ্ঠে সুইটি দে, অনিতার কণ্ঠে অর্পিতা সেনগুপ্ত, মীরার কণ্ঠে অর্পিতা কুমার, শুক্লালের কণ্ঠে অনিমেষ কুমার এবং বাচ্চাদের কণ্ঠে আত্রেয় কুমার এবং সৌরদীপ ঘোষ, লোকটা এবং চাকরের কণ্ঠে সায়ন রয়, আচার্যবাবুর কণ্ঠে গৌতম গিরি, হারানের কণ্ঠে সৌরভ ঘোষ এবং চিত্তর কণ্ঠে অঙ্কুর মাল, এবং সর্বশেষে বর্ণদাতায় আমি ফ্যান্টম। গল্পটি যদি ভালো লেগে থাকে গল্পটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের সপ্তাহে আবার একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয় পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। ধন্যবাদ।